নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের পডকাস্টের যাত্রা গুটি, গুটি ধীরে, ধীরে এগোতে, এগোতে প্রেগন্যান্সি ডার্মাটোসিস থেকে নিওনেটাল থেকে এবার আ সময় হয়েছে ইনফ্যান্টাইল ডার্মাটোসিস বা ১ মাস থেকে শুরু করে ১ বছর পর্যন্ত বাচ্চাদের যে স্কিনের আ কমন সমস্যাগুলো সেটা নিয়ে একটু আলোকপাত করা। কিন্তু এই যে বিষয়টা এটা এতটাই বড়, আ প্রত্যেকটা টপিকই আমরা চেষ্টা করি যাতে একটু বেশি ইলাবোরেটলি ডিসকাস করা যায়। অনেকে বলেন যে ছোট করে বলতে যাতে সময় কম লাগে। কিন্তু জিনিসগুলো এত গুরুত্বপূর্ণ খুব সহজে শর্টে সেরে দিলে পরে ঠিক যেন মন মানে না। এজন্য পেরিয়েডসি ডার্মাটোসিসটা আমরা ৪ টা ভাগে ভাগ করেছিলাম। নিউরালটাকে আমরা একটা ভাগে করেছি এবং ইনফ্যান্ট ডার্মাটোসিসটাকে আমরা ২ টো ভাগে করব। ১ম ধাপের যে ডিসকাশনটা হবে সেটা একটা আলাদা ভিডিওতে এবং ডিসকাশনটা 2nd ভিডিওতে। আমরা চেষ্টা করব ১ সপ্তাহের মধ্যেই পরপর যদি ২ টো আলাদা এপিসোড করা যায়। পরবর্তী দিনগুলোতে আমরা ধীরে, ধীরে প্রেগন্যান্সি থেকে শুরু করে ইনফ্যান্সি থেকে শুরু করে নিওনেটাল ইনফ্যান্সি এবং পরপর যে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা অ্যাডাল্টহুড এর যে প্রবলেম সেগুলো একটা, একটা করে টপিক ডিসকাস করা। এছাড়াও অনেকে মাঝে মধ্যে কোয়েশ্চেনস করছেন সেপারেট, সেপারেট টপিক নিয়ে। তো সেইগুলো আমরা আলাদাভাবে চেষ্টা করব করতে যেমন, যেমন সময় পারমিট করবে। আশা করি আপনাদের এটা ভালো লাগছে। যদি কোনো নতুন আপনাদের কিছু জানার থাকে সেগুলো নিয়ে আপনারা কমেন্ট করুন। আমরা চেষ্টা করব ভিডিও করতে। কোনো স্পেসিফিক রোগের ট্রিটমেন্ট জানতে চাইবেন না। কারণ সেটা বলা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়াতে আমরা ওইভাবে ট্রিট করতে পারি না। এটা লিগালি, এথিক্যালি কোনটাই ঠিক নয়। কারণ এই যে ওষুধগুলো আমরা যদি কেউ সাজেস্ট করা হয় এবং সেটা যদি আপনারা এপ্লাই করেন উইথআউট ক্লিনিক্যাল এক্সামিনেশন, তার সাইড ইফেক্টস হলে তার দায়টাও আমার উপরেই বর্তায়। তো জেনারেল ডিসকাশন চলতে পারে। কোনো স্পেসিফিক মেডিসিন কি লাগানো হবে, কি খাওয়া হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। সকলে সুস্থ থাকুন, দেখতে থাকুন। নমস্কার। নমস্কার সবাইকে। আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম একদম সদ্যোজাত বেবিদের কিছু সমস্যা নিয়ে। তো আজকে আলোচনা করব ১ বছর পর্যন্ত বাচ্চাদের যে ত্বকের কি সমস্যা হতে পারে এবং যে সমস্যাগুলো হলে মায়েরা স্বাভাবিকভাবে খুব ভয় পেয়ে যান। তো সেই ভয় আদৌ কতটা দরকার স্যারের কাছ থেকে সবটা বুঝে নেব। স্যার, শিশুদের দেখা যায় মাথায় অনেক সময় সাদা বা হলদে টাইপের খোসার মতন দেখতে পাওয়া যায়, যেটা অনেকে বলেন যে হয়তো পরিষ্কার না করার কারণে হতে পারে। এই ধারণাটা কি ঠিক? না, এটা হরমোনাল চেঞ্জেস এর জন্য হয়। বাচ্চাদের ক্ষেত্রে একদম ১ মাস থেকে ১ বছর পর্যন্ত যে বাচ্চারা রয়েছে, যাদেরকে আমরা ইনফ্যান্ট বলি, তাদের ক্ষেত্রে আপ টু 6 মাস পর্যন্ত বাচ্চার নিজের মধ্যে হরমোনের ক্ষরণের মাত্রাটা বেশি থাকে এবং কিছুটা মায়ের হরমোনেরটাও এফেক্টটাও থাকে। তার প্রভাবে সিবেসিয়াস যে গ্ল্যান্ডগুলো থাকে বাচ্চাদের স্ক্যাল্পে, তাদের অ্যাক্টিভিটির জন্য অয়েলি চটচটে পদার্থটা বেশি করে। হুম। তার সঙ্গে একটু ডেড সেল মানে মৃত কোষ যেগুলো থাকে সেগুলো জমাট বেঁধে একটা হলুদ আস্তরণ সৃষ্টি হয়। সেটাকে ক্রেডল ক্যাপ বলা হয়। তো এইটা কোন রোগের মতো বলা উচিত নয়। এটা অনেকটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস এর মতোই। আস্তে, আস্তে এই জিনিসটা কিন্তু সময়ের সঙ্গে, সঙ্গে ঠিক হয়ে যায়। যেটা এই সময়তে করা উচিত নয় সেটাকে টেনে হুম। খোসাটা তুলে দেওয়া বা খুব ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ানো এসব করা উচিত নয়। কারণ বাচ্চাদের মাথার যে ফ্রন্টানেলি থাকে মানে মাথার যে আ অস্থি যেগুলো হাড় যেগুলো রয়েছে সেগুলোর যে জাংশন যেটা রয়েছে মানে সামনের যে ফ্রন্টালি থাকে এটা খুব সফট থাকে। খুব জোরে যদি তোলার চেষ্টা করা হয় চিরুনি দিয়ে বা আঁচড়ে তাহলে সেখানে ইনজুরি হতে পারে। হুম। সেজন্য আমরা বলি এটাকে খুব সফট একটা শ্যাম্পু দিয়ে মাইল্ড শ্যাম্পু দিয়ে আস্তে, আস্তে ম্যাসাজ করে তুলতে এবং অনেক সময় মিনারেল অয়েল বা কোনো রকম খুব মাইল্ড অয়েল যদি স্নান করার আগে একটুখানি লাগিয়ে মাসাজ করা হয় এবং তারপর শ্যাম্পু দিয়ে তুললে এটা সহজেই উঠে যায়। কখনো, কখনো এটা ইনফ্যান্টাইল সেবোরিক ডার্মাটাইটিস বলে একটা সমস্যা থাকে সেটার দিকে যায়। কারণ সেক্ষেত্রে মানে ওই জিনিসটা শুধু ফিজিওলজিক্যাল বা অল্প মাত্রায় নেই। সেক্ষেত্রে এক্সিমার দিকে কনভার্ট হচ্ছে। তখন স্পেসিফিক মেডিকেল শ্যাম্পু, কিটোকোনাজল শ্যাম্পু বা সাইক্লোপাইরক্স শ্যাম্পু ইউজ করা হয় এবং অনেক সময়তে টপিক্যাল স্টেরয়েডস, অ্যান্টি ফাঙ্গাল কম্বিনেশন হুম। দেওয়া হয়। সেটা খুব শর্ট টাইমের জন্য। মোস্টলি এটা আস্তে, আস্তে সেরে যায়। ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সেরে যায়। যেটা করা উচিত নয় সেটা হলো তেল মাখা, সর্ষের তেল। আচ্ছা করে সর্ষের তেল মাথার মধ্যে লাগানো, স্নান করার পর লাগানো এইগুলো করা উচিত না। কারণ তেলে এই প্রবলেমটা খুব বেশি বাড়ে। হুম। আর স্যার, এটার পাশাপাশি আরেকটা জিনিস নিয়েও বাবা-মারা টেনশন করেন যে ডায়পার এরিয়া। মানে ভাবে হয়তো র‍্যাশ বেরোলে সেটা ইনফেকশন টাইপের কিছু হয়েছে। তো এটা একটু বলে দেবেন যে হলে কি করা উচিত হয়? ডায়াপার এরিয়ার র‍্যাশটা খুবই কমন হয়ে গেছে এখনকার দিনে যেখানে ডায়াপারটা অনেক সময়তে লং টাইম পরানো হুম। থাকে এবং বারবার চেঞ্জেস করানো হয় না এবং নিউক্লিয়ার ফ্যামিলির জন্য বাচ্চাদের কেয়ার করার যে ব্যাপারটা যেটা আগে মানে মাসি-পিসিদের কোলে, কোলেই মানুষ হয়ে যেত বা পাড়া প্রতিবেশীর কোলে, কোলেই মানুষ হয়ে যেত। সেখানে ডায়াপারের এত বেশি চল ছিল না। সেটা এখন বেশি বেড়েছে ওয়ার্কিং প্যারেন্টস বোথ হওয়ার জন্য এবং সেই যে কেয়ারটা আগে হতো সেটা এখন হয় না সে কারণে। বা ডায়াপার যদি অনেকক্ষণ একটানা পরানো থাকে এবং খুব হুম। অ্যাবজর্বেন্ট ডায়াপার যদি না হয়, তাহলে বাচ্চার স্কিনটা কি আমরা ১ মাস অব্দি দেখেছি বাচ্চার স্কিন হচ্ছে একদম ফ্র্যাজাইল নিওনেটাল স্কিন একদম ইম্যাচিউর থাকে। কিন্তু এখন ১ বছর পর্যন্ত বাচ্চার স্কিন কিন্তু একদম অ্যাডাল্টের মতো হয়নি। এখনো বাচ্চার স্কিনটা নরমই রয়েছে। নরমই থাকে। তাহলে ওই ডায়াপারটা পরে থাকার অবস্থায় যদি মল-মূত্র ত্যাগ হয়, ইউরিন, স্টুল পাস করে এবং সেটা যদি
তার যে পিএইচ সেটা তো স্কিনের হুম, যে আলাদা, তাহলে একটা ম্যাসারেটেড অবস্থা হয়ে যায়, মানে ভেজা চামড়া অনেকক্ষণ অক্লুশন হয়ে রয়েছে, তাহলে স্কিনটা খুব মানে উইক হয়ে যায়, পিএইচ পরিবর্তন হয়, স্কিনের মধ্যে ব্রেকেজ তৈরি হয়, এবং ওর মধ্যে ব্যাকটেরিয়া তো থাকেই। তো এই সমস্তগুলো মিলিয়ে একটা ইরিট্যান্ট কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে, অনেক সময় অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস হয়। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, ইরিট্যান্ট মানে হচ্ছে সাপোজ একটা অ্যাসিডিক বা খুব করোসিভ মেটেরিয়াল যদি কোনো জায়গায় স্কিনে কন্ট্যাক্ট হয়, তাহলে যে রিঅ্যাকশনটা হয় সেটাকে বলে ইরিট্যান্ট কন্টাক্ট ডার্মাটাইটিস। হুম, আর যদি কোনো একটা বস্তুর থেকে অ্যালার্জি ডেভেলপ করে, সেটা ফ্র্যাগ্রেন্স হতে পারে বা ওয়াইপস হতে পারে বা ওই যে ডাইপারের যে মেটেরিয়াল সেটা থেকে হতে পারে, সেটার জন্য সেটাকে বলে অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস। দুটোর মধ্যে পার্থক্য করবো, অ্যালার্জিক হচ্ছে যেখানে কন্ট্যাক্ট হচ্ছে তার বাইরেও এক্সটেন্ড করবে। কিন্তু ইরিট্যান্ট হচ্ছে যেখানে ঠেকবে, সাপোজ অ্যাসিড যেখানে ঠেকবে সেখানেই পুড়বে। হুম। হাতে ঠেকলে পায়ে পুড়বে না। কিন্তু অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস কিন্তু মানে বিয়ন্ড ছড়িয়ে দ্য যাবে, মার্জিন হ্যাঁ। ছড়িয়ে পড়তে পারে। সেজন্য আমরা বলি যে একটা জিঙ্ক পেস্ট টাইপের কোনো ক্রিম, যেগুলো এখন অনেক বাচ্চাদের ক্রিমে থাকে। জিঙ্ক একটা সেফ এনভায়রনমেন্ট হুম, তৈরি করে। তো প্রত্যেকবার ডাইপার চেঞ্জ করার সময়তে একটু জিঙ্ক ক্রিম পেস্ট যদি লাগিয়ে দেওয়া হয়, তারপর ডাইপার চেঞ্জ করা হয়, তাহলে ভালো হয়। আর এভরি 2 to 3 আওয়ারলি ডাইপার চেঞ্জ করা উচিত। রাত্রেবেলায় পরিয়ে একদম সকালবেলা ডাইপারটা খুললাম, এতটা সময় এতটা লিবার্টি হুম। দেওয়া চলবে না। আর আরেকটা খুব ভুল জিনিস হয়, সেটা হচ্ছে পাউডার লাগানো। ওই ডাইপার চেঞ্জ করার সময় একটু পাউডার ছিটিয়ে দেওয়া হয়। সেটা অনেক সময়তে যদি স্কিনটা একটু আ ড্যামেজ স্কিন থাকে এবং তার উপর যদি পাউডার লাগানো হয়, ওই ক্র্যাক গুলোর মধ্যে পাউডার ঢুকে একটা অন্যরকম রোগের সৃষ্টি হুম। করতে পারে। আর স্যার কিছুটা কি গ্যাপ দেওয়া উচিত? মানে একটা ছাড়ানোর পরে কিছুক্ষণ টাইম দিয়ে কি আরেকটা করানো হ্যাঁ, উচিত? যদি ড্রাই কিছুক্ষণ ওপেন এরিয়া থাকে, মানে কিছুটা হ্যাঁ। হলিডে দেওয়ার মতো, রাত্রিবেলা সেটা করা মুশকিল। মানে মা তো ডাইপার পরিয়ে ওয়েট করবে, তারপরে তার তো মায়ের ঘুমের তো ১২টা বেজে যাবে। সেটা তো হয় না। হুম, কিন্তু ডে টাইমে যদি সম্ভব হয়, কিছুটা ডাইপার না পরে থাকুক। হুম। ইউরিনটা পাস করিয়ে দেওয়া হলো। সঙ্গে, সঙ্গে তো ঘন্টায়, ঘন্টা তো একদম ছোট বাচ্চা খুব তাড়াতাড়ি পাস করে। কিন্তু কিছুদিন পর তো আস্তে, আস্তে ইউরিনটা কমে যায়। হ্যাঁ, জানে এবং হ্যাঁ। মারাও জানবে যে একটা এবার টাইম ইউরিন থাকে করেছে। নির্দিষ্ট। তাহলে সেই হ্যাঁ, সময়টা যদি আমি ডাইপারটা না পরিয়ে ফ্রি রাখতে পারি, তাহলে স্কিনও ব্রিথ করার টাইম পায়। তখন শুধু হ্যাঁ। ময়েশ্চারাইজার লাগিয়ে ওপেন রাখুন, তাহলে স্কিনটা খুব তাড়াতাড়ি রিকভার করে। এটার সাথে, সাথে অনেক শিশুদের দেখা যায় গালে লাল ছোট, ছোট দানা অনেকটা ব্রণ টাইপের। তো এটা কি ব্রণর কারণে হতে পারে না এর পেছনে অন্য কোনো গালের কিছু দানা হতে পারে? যেগুলো হয় সেগুলো তো একদম নিওনেটাল পিরিয়ডে যখন হয়, তখন হচ্ছে গ্রাম বাংলায় বলে না, মাসি-পিসি হয়েছে এরকম বলে। ওইটা নিওনেটাল অ্যাকনি বলা হয়, বা সেটা একটা অন্য কারণে, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এর তুলনায় ফাঙ্গাল ইনফেকশন হুম, এর জন্য বেশি বলা হয়, ম্যালাসেজিয়া থেকে। এবং এইখানে যখন ইনফ্যান্টাইল অ্যাকনি যেটা হয়, সেটা কিন্তু হরমোনাল প্রভাবই হয়। হুম, তবে এইটা ফিজিওলজিক্যাল কিছুটা ব্যাপার। মানে এটা কিন্তু খুব চিন্তার মতো নয়। যদি ১ বছরের পরে হয়, মানে চাইল্ডহুড অ্যাকনি হয় ৭-৮ বছর বয়সে, তার আবার গুরুত্ব আলাদা। মানে অনেক সময়তে অনেক প্যারেন্টস এসে বলেন যে হয়তো ৯ বছর বয়স হয়েছে বা ১০ বছর বয়সে ব্রণ হয়েছে। বাবা, এই বয়সে ব্রণ হয়েছে? মানে ব্রণর কিন্তু কোনো বয়স থাকে না। ১ মাস হুম, বয়সেও হতে পারে, আবার ৯০ বছরের বয়সেও হতে পারে। ব্রণর ব্যাপার সেক্ষেত্রে কারণটা চেঞ্জ হয়ে যাবে, তার গুরুত্বটা চেঞ্জ হয়ে যাবে। হুম, আমি একটা ১৬ বছরের ১৮ বছরের মেয়ের মুখে ব্রণ দেখলে যত না বেশি চিন্তিত হতে পারি, ৬ বছরের একজন বাচ্চার মুখে ব্রণ দেখলে বেশি চিন্তিত হব। হুম, আবার যদি ৬ মাসের বাচ্চার ব্রণ হয়, তাহলে আমার অতটা চিন্তা থাকবে না। হুম, তো এজটা কোনটা সেটা দেখতে হয়। এবং এই যে বয়সটা হচ্ছে, এই ২ মাস, ৪ মাস, ৬ মাস, এই বয়সটা, এখানে বাচ্চার শরীরের মধ্যে হরমোনের গ্রন্থিগুলো একটু অ্যাক্টিভ থাকে। মানে সে মানে একদম অ্যাক্টিভিটিটা একটু বেশি থাকে এবং মায়ের হরমোনের প্রভাবটাও থাকে। যদিও এখন নতুন যে টেক্সট বইগুলো রয়েছে বা নতুন যে গবেষণায় দেখা যাচ্ছে যে মায়ের হরমোনের তুলনায় বাচ্চার হরমোনের প্রভাবটাই বেশি বলা হচ্ছে। আস্তে, আস্তে বাচ্চা যখন ১ বছরের পরে হয়ে যাবে, সেই গ্ল্যান্ড গুলো আবার ডরম্যান্ট অবস্থায় চলে যায়। আবার যখন পিউবার্টি হয়, তখন অ্যাক্টিভ হতে শুরু হুম, করে। তাহলে এই যে সময়তে হরমোনের ইফেক্টে ওই সিবেসিয়াস যে গ্ল্যান্ড গুলো রয়েছে, তাদের অ্যাক্টিভিটি বাড়ার জন্য গ্ল্যান্ড গুলো একটু ফুলে, ফুলে ওঠে, একনি হয়। এটাকে আমরা ইগনোর করতে পারি, প্রোভাইডেড যদি এখানে স্কার না হয়। মানে খুব যদি হুম, দেখা যায় মোটা হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, পেকে যাচ্ছে, তাহলে কিন্তু পয়েন্টেড স্কার হবে, আইস পিক স্কার হবে। সেই স্কারটা লাইফ টাইম থাকবে। তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট করব। আদারওয়াইজ আমরা হুম, একটু অবজার্ভ করতে পারি যে দেখি ২-৩ মাসের মধ্যে ঠিক হচ্ছে কিনা। অনলি পাস্টিউলস যদি হয়, পেকে ওঠে, সেক্ষেত্রে ওরাল ওষুধ দেওয়ারও নিয়ম রয়েছে। হুম। কিন্তু নরমালি আমরা একটা মাইল্ড ক্লিনজার বা একটা বেনজোয়েল পেরক্সাইড ক্লিনজার খুব ৩০ সেকেন্ড ৪০ সেকেন্ডের জন্য ইউজ করে এটাও আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা স্যার, অনেক বাচ্চাদের তো লাল আর মানে এটার পাশাপাশি সাদা, সাদা ছোপ, ছোপও দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা সাদা কি ছোপ, ছোপ দেখা এটা যায়। কি এরাও নরমাল? সাদা ছোপটা এইটা তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় যাদের একটু অ্যাটোপিক ধাত রয়েছে। মানে যাদের একটু স্কিনটা ড্রাই বেশি, বা যাদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, বা যাদের হুম, ফ্যামিলিতে এক্সিমার প্রবণতা রয়েছে। হুম, এটাকে মেডিকেল টার্মে বলা হয় পিটিএসিস অ্যালবা। পিটিএসিস অ্যালবা মানে হচ্ছে, অ্যালবা মানে সাদা। খোসার মতো একটা সাদা, সাদা জায়গায় খোসা উঠছে। অনেক বাবা-মা ভয় পান যে এটা সেতি হয়ে সেটি যাচ্ছে কিনা। হ্যাঁ, সেতির সঙ্গে এটার পার্থক্য হচ্ছে, সেতিতে একদম ফটফটে সাদা হবে। ডিপিগমেন্টেড, সেতির কথা হচ্ছে ডিপিগমেন্টেড প্যাচ বা ম্যাকিউল। আর এটাতে হচ্ছে হাইপোপিগমেন্টেড, মানে রংটা একটু কমে গেছে কিন্তু পুরো সাদা হয়ে যায়নি। হুম, তো এই ফ্যাকাশে ভাবটার সঙ্গে যদি স্কিনটা একটু স্কেলসও থাকে, তাহলে মোস্টলি এটা পিটিএসিস অ্যালবা হয়। আবার ওই যে ১ম এ বললাম সেবোরিক ডার্মাটাইটিস, ইনফ্যান্টাইল সেবোরিক ডার্মাটাইটিস, তাতেও এরকম ছোপ, ছোপ দাগ দেখা যায়।
এগুলোর মোস্টলি ট্রিটমেন্ট হচ্ছে সান অ্যাভয়েড করা, রোদে মানে ফেলে রাখা বাচ্চাকে হাড় শক্ত করার জন্য হুম, ইত্যাদি, সে সমস্ত অ্যাভয়েড করা। সানস্ক্রিন ইউজ করা যেতে পারে 6 মাসের উপর থেকে, আমরা 6 মাসের বয়সের পর থেকে আমরা ফিজিক্যাল সানস্ক্রিন যেটাতে জিঙ্ক অক্সাইডস থাকে সেগুলো ইউজ করতে পারি। আর ভালো করে ময়েশ্চারাইজার লাগানো, ময়েশ্চারাইজার সানস্ক্রিনই মোস্টলি ঠিক করে দেয়। তবে এইটা সারতে মান্থস টু ইয়ার্স লাগতে পারে। অনেক সময় তো আমরা হুম, পেশেন্টসকে বলি যে সানস্ক্রিন লাগান বা ময়েশ্চারাইজার লাগান বা একটা ওষুধ দেওয়া হলো, 2 মাস পরে এসে বলেন এটা তো কমছে না। কমছে না। আসলে 2 মাসে এটা কমার কথা নয়, কতদিন লাগবে কেউ জানে না। বইতে লেখা থাকে মান্থস টু ইয়ার্স, মানে বছর হুম, পেরিয়ে যেতে পারে। প্রোভাইডেড আপনি সানস্ক্রিন ময়েশ্চারাইজার ঠিক করে লাগাচ্ছেন কি লাগাচ্ছেন না। যদি ওটা না লাগানো হয় তাহলে কবে সারবে কোনো ঠিক নেই। আবার সিজন চেঞ্জ যখন হবে তখন ওটা ঠিক হয়ে যাবে। গরমের সময়তে আস্তে, আস্তে কমে যাবে। নেক্সট সিজনে যদি ঠিকমতো সানস্ক্রিন ময়েশ্চারাইজার না লাগানো হয় তাহলে কিন্তু আবার সেই জিনিসটা হতে পারে। হুম। এটা মুখের সঙ্গে, সঙ্গে গায়েরও বিভিন্ন জায়গায় ছোপ, ছোপ সাদা স্পট দেখা যায়। এ নিয়ে আমরা আমাদের পেজে পোস্টও করেছিলাম যে পিটিএসএস আলবা এটা নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এটা কমন একটা ব্যাপার এবং এটা সময়ের সঙ্গে, সঙ্গে ঠিক হয়েই যায়। আর আপনি স্যার যেটা এক্সিমার কথা এখনই বললেন, তো এটা থেকে বলি যে অনেক বাচ্চার তো দেখা যায় গালে মানে ড্রাই হয়ে যায়, চুলকায়। এটাও কি এক্সিমার কারণেই হতে পারে? হ্যাঁ, ওইটা আবার আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাটোপি। অ্যাটোপি প্রসঙ্গ এখানে চলে আসছে। যদি আমরা ইনফ্যান্টাইল সেবোরিক ডার্মাটাইটিসটা যদি বেশি দিন ধরে চলতে থাকে তাহলে আমরা চিন্তা করব বাচ্চাটার হয়তো অ্যাটোপিক প্রবণতাও থাকতে পারে। অ্যাটোপিক হুম, প্রবণতা মানে হচ্ছে বাচ্চার মধ্যে বেরিয়ারটা কিন্তু একটু নড়বড়ে। বেরিয়ারটা ভালো নয়। স্কিনের মধ্যে জলের মাত্রাটা কমে যাচ্ছে। ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস যেটাকে বলা হয়। সেক্ষেত্রে আমরা বারবার বাচ্চাটাকে ময়েশ্চারাইজার লাগাবো। দেখা যায় রিসার্চে বলছে যে ময়েশ্চারাইজার যদি ঠিক করে লাগানো হয় ছোটবেলায় ভালো করে, তাহলে সেই বাচ্চার একজিমা হওয়ার প্রবণতা কমে হুম, এবং ভবিষ্যৎ জীবনে হাঁপানি পর্যন্ত, অ্যাসমা পর্যন্ত হওয়ার প্রবণতা হুম, কমে। তাহলে ভালো করে ময়েশ্চারাইজার লাগানোটা খুব জরুরি। সকালবেলায় স্নান করার পরে বা বিকাল বেলায় বা রাত্রে বেলায় যখন সুযোগ সুবিধা হবে এবং বাড়িতে যদি একাধিক কেয়ারটেকার থাকে তারা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিতে পারেন যে কোনো সময়তে মা লাগালো, কোনো সময় ঠাকুমা লাগালো। যদি সেই সুযোগটা থাকে তাহলে এই ময়েশ্চারাইজার লাগালে পরবর্তীকালে একজিমা হওয়ার প্রবণতা বাড়ে। এখানে আরেকটা জিনিস জানার মানে বোঝার ব্যাপার রয়েছে যে খুব বেশি সুগন্ধিযুক্ত প্রোডাক্ট কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এভয়েড করতে হয়। হুম, যত বেশি সুগন্ধি ইউজ করা হবে তত তার একজিমা অ্যালার্জি হওয়ার প্রবণতা বেশি হবে। তা বাচ্চার স্কিনটা হচ্ছে একদম আনসেনসিটিভ, মানে একদম আনকোরা চামড়ার মতো। যদি আপনি সেখানে ফ্র্যাগ্রেন্স, বিভিন্ন রকম প্রিজারভেটিভ, বিভিন্ন রকম এটা ওটা লাগাতে থাকেন তাহলে তার ফিউচার লাইফে একজিমা হওয়ার প্রবণতা বাড়ে। আমরা বাচ্চাকে দেব ফ্র্যাগ্রেন্স ফ্রি, গন্ধ হুম, কম থাকবে, উপাদান কম থাকবে। সেরামাইড থাকতে পারে, একটু গ্লিসারিন, একটু আ পেট্রোলেটাম বা ভেসলিন পেট্রোলিয়াম জেলি যেগুলো আমরা ইউজ করি সেটা খুব সস্তার মধ্যে সেটাও লাগাতে পারি। যদিও সেটা একটু চটচটে টাইপের। কিন্তু হুম। নরমাল যে ক্রিমগুলো থাকে, সাধারণ যে ক্রিম তার মধ্যে গন্ধ কম থাকবে। একটু গ্লিসারিন থাকলো, একটু প্যারাফিন থাকলো, একটু হয়তো হাইলুরোনিক অ্যাসিড থাকলো। এই ধরনের সেরামাইড বেসড যে ময়েশ্চারাইজার এগুলো আমরা ইউজ করতে পারি।